এপিসোড 81 এর শুরুতে দেখানো হয় লুফিদের। তাদের সামনে দাঁড়িয়ে থাকে কার্নিভোরাস র্যাবিটের দল। সানজি লুফিকে লড়াই করতে মানা করে, কারণ লুফি লড়াই করলে তার ইম্প্যাক্ট নামের উপর পড়বে। একটি লেভেল লুফির উপর অ্যাটাক করে, কিন্তু সানজি কিক মেরে সেটাকে দূরে পাঠিয়ে দেয়। বরফের কারণে সানজি ঠিকমতো কিকও মারতে পারছে না। এরপর লেভেনগুলো একসাথে অ্যাটাক করতে থাকে। লুফি আর সানজি ডজ করে পালাতে থাকে। এরপর উৎসবদের দেখানো হয়। ডাল্টন বলে 6 জন মানুষ সমুদ্রে পেরিয়েছো, তাও আবার কোনো ডক্টর ছাড়াই। উসব বলে যখন সমুদ্রের সবচেয়ে সাহসী যোদ্ধার সাথে থাকে তখন ভয়ের কিছু নেই, কিন্তু এটা সত্য যে আমাদের একজন ডক্টরের প্রয়োজন। আমি ভেবেছিলাম এখানে কোনো ডক্টর পাবোই, কিন্তু এখানে তো একটি মাত্র ডক্টর আছে, তাও আবার সে বুড়ি উইস। তারা কথা বলতেই থাকে। তখনই সেখানে ওই মোটা লোকটি আসে। তাকে দেখে উসব হাইকিং ম্যানার দেখায়। লোকটি বলে, আমি শুনেছি ডক্টর কুরিয়ান নাকি কোকোয়েটের দিকে গেছি। কোকোয়েট হচ্ছে আলাদা একটি শহর। এরপর কোকোয়েটের সিন দেখানো হয়। সেখানে একটি রেস্টুরেন্টে একটি ছেলে গলা ফাটিয়ে কাঁদতে থাকে। তার কান্নায় লোকজন বিরক্ত হয়ে যায়। রেস্টুরেন্টের ওনার মানে ছেলেটির বাবা বলে, তামাসিবি, কেন কাঁদছো? সে তাকে চুপ করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ছেলেটির কান্না আর থামে না। এদিকে বাইরে ডক্টর কুরিয়াকে দেখা যায়। লোকজন তার বিষয়ে কথা বলতে থাকে। লোকজন বলে, এটাই হচ্ছে ওই উইস। তার সাথে একটি ক্রিপি মনস্টারও আছে। ডক্টর কুরিয়া 5 মিনিট রেস্টুরেন্টের দরজা ভেঙে ভেতরে ঢুকি। লোকজন তাকে দেখে ভয় পেয়ে যায়। ডক্টর কুরিয়া বলে, আমার সিক্রেট হচ্ছে সবসময় ইয়ং থাকা। একটি লোক বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তার বয়স 140 বছর। ডক্টর কুরিয়া তার দিকে একটি নাইফ ছুড়ে বলে, আমার বয়স এখন 139 বছর। এরপর সে হোটেল ওনারকে বলে, আমি তোমার ছেলেকে সুস্থ করার জন্য এসেছি। ওনার বলে, তার কোনো অসুখ হয়নি। ডক্টর কুরিয়া বলে, তুমি কি ডক্টর? এরপর ডাল্টনদের দেখানো হয়। তারা গাড়িতে করে কোকুয়েটের দিকে যেতে থাকে। উৎসব বলে, আমরা লুফিদের ফলো করে তাদের নাগাল ধরতে পারবো না, কিন্তু আমরা কুকুয়েটে গিয়ে ওই ডক্টরকে ক্যাসলে ফিরে যেতে বলবো। এদিকে ডক্টর কুরিয়া তামাজিবির পা চেপে বলে, তোমার কি ব্যথা লাগছে? তামাজিবি ব্যথায় চিৎকার করে উঠি। ডক্টর কুরিয়া তার প্যান্টটা উপরে তুলি। সেখানে ফুলে গেছে। ডক্টর কুরিয়া বলে, এখানে ইনফেকশন হয়েছে, হাড্ডি পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছে। সে তার সাথে থাকা প্রাণীটিকে বলে, সপার, অ্যান্টিবায়োটিক নিয়ে আসো, এর অপারেশন করতে হবে। সে তামাসিবিকে বেডে শুইয়ে দেয়। তার বাবা বলে, অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া তো লাগিয়ে নাও। সে তামাসিবিকে সফরের মাথায় মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর তার অপারেশন শেষ হয়। ডক্টর কুরিয়া বলে, আমার কাজ শেষ। সে এখন কিছুদিন আরাম করলেই সুস্থ হয়ে যাবে। এখন পারিশ্রমিকের কথায় আসি। আমার কিছু ব্যাগ, টয়লেট পেপার, প্লাম ওয়াইন আর খাবার লাগবে। সাথে এই রেস্টুরেন্টের 50% লাভও আমাকে দিতে হবে। সে সফারকে বলে, সবকিছু সিলেটে তুলে ফেলো। ওনার বলে, এত কিছু দিলে তো আমি কাঙ্গাল হয়ে যাব। লোকজন তার উপর ক্ষেপে যায়। তারা বলে, এভাবে ঔষধ দেওয়ার বাহানায় মানুষকে লুটা বন্ধ করো। তখনই তামাসিবির জ্ঞান ফিরে। সে বলে, আমার এখন ভালো লাগছে, ধন্যবাদ ডক্টর। ডক্টর কুরিয়া বলে, ঠিক আছে, তাহলে আমি কমিয়ে 49% রাখছি। তামাসিবির বাবা বলে, ঠিক আছে, আমি দিয়ে দিব। এরপর দেখানো হয় গোয়িং মেরির সিন। সেখানে জোরো পানিতে নেমে কাঁপতে থাকে। সে বলে, এটা আমার মনের উপর নির্ভর করে। মন চাইলে আগুনও ঠান্ডা লাগতে পারে, আবার বরফও গরম লাগতে পারে। কারু গায়ে চাদর মুড়িয়ে তাকে দেখতে থাকে। জোরো তাকেও নিচে আসতে বলে। জোরো বলে, এটা হচ্ছে শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়। কারু ডাইরেক্ট মানা করে দেয়। তখনই কারু দেখে জোরো সেখানে নেই। সে মনে করে জোরো ডুবে গেছে, তাই তাকে বাঁচানোর জন্য সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এদিকে জোরো শিপ থেকে একটু দূরে এসে বলে, এখানকার পানিতে একটু গরম মনে হচ্ছে, এখানে তো অনেক মাছও আছে দেখছি। এরপর লুফিদের দেখানো হয়। লুফি বলে, তারা মনে হয় এখন চলে গেছে, কিন্তু লাফিনরা দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর তারা একসাথে লাফানো শুরু করে। এদিকে উসব বলে, তোমাকে দেখে কোনো সাধারণ ভিলেজার মনে হয় না। তোমার যেরকম কথার ধরন, তুমি নিশ্চয়ই কোনো মিলিটারিতে ছিলে। ডাল্টন বলে, আমি কিং ওয়াফুলের একজন সাবঅর্ডিনেট ছিলাম। আমি তার আগের রাজার সময় থেকে এই দেশের সিকিউরিটি স্কোয়াড ক্যাপ্টেন ছিলাম। তিনি মারা যাওয়ার পর তার ছেলে ওয়াফুল এই দেশের রাজা হয়। এরপর থেকে সবকিছু বদলে যায়। এরপর কিছু পাস্টের সিন দেখানো হয়। ওয়াফুল বলে, আমি একটি ইন্টারেস্টিং ল বানিয়েছি। আমি সব ডক্টরদের এই দেশ থেকে বের করে দিব। শুধুমাত্র 20 জন ডক্টরই থাকবে। তারা হবে আমার পার্সোনাল ডক্টর। আমি তাদেরকে 20 MDS বলে ডাকবো। সেজার কুরোমারিমো ওয়াফুলের মিথ্যা প্রশংসা করতে থাকে। কিন্তু ডাল্টন বলে, এরকমটা করলে অসুস্থ মানুষদের কে চিকিৎসা করবে? অপুল বলে, তাদের কথা কে চিন্তা করে? যারা ডক্টর দেখাতে চাইবে তাদেরকে আমার সামনে মাথা নত করতে হবে, সাথে অনেক টাকাও দিতে হবে। এটা শুনে ভিভি অনেক রেগে যায়। ডাল্টন কিছু একটা বুঝতে পারে। সে কি বুঝতে পারে এটা এই আর্কের শেষেই জানতে পারবে। এখন তাদের গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে, আর অপর রাস্তা দিয়ে ডক্টর কোরিয়া ফিরে যাচ্ছে। এরপর দেখানো হয় জোরোকে। সে শিপ থেকে অনেক দূরে চলে এসেছে। জোরো বলে, আমি আবার কোথায় চলে আসলাম? তখনই তার সামনে ডক্টর কুরিয়ার গাড়ি থামে। জোরো তার সামনে গিয়ে গুন্ডাগিরি শুরু করে। জোরো বলে, ওই বুড়ি মহিলা, আমাকে কাছাকাছি কোনো শহরে ছেড়ে আসো। সে ডক্টর কুরিয়ার পোশাক দেখে বলে, তুমি আবার এরকম ঠান্ডায় পেট দেখে কেন ঘুরে বেড়াচ্ছ? এটা আবার কেমন আজব বুড়ি? মজার বিষয় তো হচ্ছে এটা যে সে জামা কাপড় ছাড়াই ঘুরতেছে, আর আরেকজনকে লেকচার দিচ্ছে। ডক্টর কুরিয়া তাকে 5 মিনিট দূরে পাঠিয়ে বলে, আমি এখন 130-এর কোঠায় আছি। এরপর তারা জোরকে ফেলে ওখান থেকে চলে যায়। জোর বলে, এই বুড়ির আবার কি সমস্যা? সে ঠান্ডায় কাঁপতে থাকে। জোর বলে, এখন একটাই উপায় আছে, এখন আমাকে মাসল ট্রেনিং করতে হবে।
এরপর ওয়াফুলের শিপ দেখানো হয়, তারা এসেই কয়েকজনকে মেরে ফেলে। ওয়াফুল বলে চলো এখন আমার প্রাসাদে। সোল্ডাররা চলা শুরু করে, কিন্তু তার পেটটি ওখানেই দাঁড়িয়ে থাকে। ওয়াফুল বলে রবসন কি হলো, কিন্তু সেটা আর আগায় না। একটি সোল্ডার এসে বলে আমরা স্টোহ্যাটের শিপ দেখতে পেয়েছি। ওয়াফুল বলে তারা আবার আমার দেশে কি করতে এসেছে, তাদেরকে এখনই মেরে ফেলো। সোল্ডারটি বলে তাদের শিপ পুরো ফাঁকা, সেখানে কেউ নেই, কিন্তু সেখানে তো কারু থাকার কথা ছিল। চেজ বলে আমরা তাদের ফুটপ্রিন্ট ফলো করেছি, তারা বিগ হর্নের দিকে গেছে। ওয়াফুল বলে তাহলে চলো বিগ হর্নের দিকে। একটি লোক কোনো রকমে ওয়াফুলের হাত থেকে বেঁচে যায়, সে কোকুয়েটের দিকে চলা শুরু করে। এরপর কোকুয়েটের সিন দেখানো হয়, সেখানে এসে উসাবরা জানতে পারে ডক্টর কোরিয়া গেস্টের দিকে গেছে, মানে তাদের পরিশ্রম বেকার গেল। উসাব বলে তাহলে এখন আমাদেরকে গেস্টেতেই যেতে হবে। তখনই ওই লোকটি এসে পড়ে যেতে থাকে, কিন্তু ডাল্টন তাকে ক্যাচ করে। লোকটি বলে ওয়াফুল ফিরে এসেছে, আমরা তাকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ছাড়া সবাই মারা গেছে তাদের হাতে। ওয়াফুল আসার কথা শুনে লোকজন ভয় পেয়ে যায়। ডাল্টন এক সেকেন্ড সময় নষ্ট না করে বিগ হর্নের দিকে যাত্রা শুরু করে। তার মুখে সে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, সে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে নামে। তাকে দেখে একটি জঙ্গলি ষাঁড় মনে হচ্ছে। এরপর দেখানো হয় লুফিদের। সানজি বলে তাড়াতাড়ি পালাও। লুফি বলে কোথায় পালাবো? সানজি বলে সেটা তো জানি না, কিন্তু এখান থেকে যতদূর সম্ভব দূরে পালাতে হবে, কারণ বরফ ধস শুরু হতে চলেছে। উপর দিকে বরফ ধসে পড়তে থাকে। সানজি বলে ওখানে উঁচু জায়গা দেখা যাচ্ছে, তারা সেখানে উঠে পড়ে। সানজি বলে এটাও পর্যাপ্ত উঁচু না। এরপর কোকুয়াটের সিন দেখানো হয়, সেখানকার লোকজন অস্ত্র-শস্ত্র রেডি করে ফেলে ওয়াফুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এরপর দেখানো হয় উসবদের। উসব বলে তুমি কি শিওর যে আমরা সঠিক দিকে যাচ্ছি? ভি বলে আমি পুরোপুরি শিওর না। উসব বলে তাহলে কিছু করো, তুমি তো একজন প্রিন্সেস। ভি বলে প্রিন্সেস তো কি হয়েছে? সে উসবকে ম্যাপ দিয়ে বলে তাহলে তুমিই দেখো। উসব অনেক গর্বের সাথে বলে আমি ম্যাপ পড়তে পারি না। ভি বলে এটা তো গর্ব নিয়ে বলার কি আছে? এনিওয়ে সাধারণত রাস্তায় কোনো না কোনো সাইনবোর্ড তো থাকবেই। উসব বলে আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিব। আমার চোখ যে শার্প। কিন্তু তাদের পেছনে একটি সাইনবোর্ড লাগানো ছিল, সেখান থেকে বড় পড়ে যায়। সেখানে লেখা আছে গেস্টিয়া, মানে উসবরা ভুল ডিরেকশনে যাচ্ছে। এদিকে বিগ হর্নে ওয়াফল মানুষের ঘরবাড়ি খেতে থাকে। চেজ বলে আমি শুনেছি স্টোহ্যাট ড্রাম ক্যাসেলের দিকে গেছে, তার সাথে একটি অসুস্থ মেয়েও ছিল। সে নাকি ওখানে ডক্টর দেখানোর জন্য গেছে। ওয়াফল বলে এই আইল্যান্ডে তো কোনো ডক্টরই নেই, তাহলে আমার ক্যাসেলে ডক্টর কোথা থেকে আসবে? চেজ বলে আমরা চলে যাওয়ার পর থেকে ওখানে ডক্টর কোরিয়া থাকতে শুরু করেছে। অপুল বলে ওই বুড়ি আমার ক্যাসলে থাকছে, স্ট্রেহাটের সাথে আমি তাকেও খেয়ে ফেলবো আজকে। তখনই ডাল্টন এসে তার বুক চিরে ফেলে। অপুল বলে আমি মরে গেলাম, 20 MDS আমাকে বাঁচাও। 20 MDS এসে তাকে ঠিক করে দেয়। অপুল বলে ভেবেছিলাম আমি তো মরেই যাব। ডাল্টন বলে এখন তুমি এখান থেকে চলে যাও অপুল। অপুল বলে অপুল সামা বলো, তুমি হচ্ছে আমার সাবঅর্ডিনেট। সেজার কুরোমারিমে বলে এখনো সময় আছে, তার কাছে ক্ষমা চেয়ে আমাদের টিমে জয়েন হও। ডাল্টন বলে আমি তোমাদের টিম জয়েন করবো একটি সত্যি, যদি তোমরা আমার সাথে এই আইল্যান্ড ছেড়ে চলে যাও। আমার কারণে এখানকার লোকেরা এত কষ্ট সহ্য করেছিল, এখন এটাই একমাত্র উপায়ের প্রায়শ্চিত্ত করার। গ্রামবাসীরা বলে তুমি কিছুই করনি ডাল্টন সান, তারা তোমাকে মৃতপ্রায় ছেড়ে গিয়েছিল, তবুও তুমি আমাদের পাশেই ছিলে। অপুল বলে আমি তো আশ্চর্যিত হয়ে গেছি যে তুমি কোনো ডক্টর ছাড়াই সার্ভাইভ করেছো। অপুল তার সোল্ডারদের গুলি চালাতে বলে, তারা গুলি চালানো শুরু করে। ডাল্টনের চেহারা আবারও পরিবর্তন হয়ে যায়। আসলে ডাল্টন একজন ডেভিল ফুড ইউজার, তার কাছে আছে ওশিওশিনোমি মডেল বাইসন, আর এটা হচ্ছে একটা জোয়ান টাইপ ডেভিল ফুড। ওয়ান পিস ওয়ার্ল্ডে টোটাল 3 টাইপের ডেভিল ফুড এক্সিস্ট করে, তার মধ্যে একটি হচ্ছে জোয়ান টাইপ। ডাল্টন তাদের গুলি ডস করে সহজেই তাদেরকে ডাউন করে দেয়। এরপর সেজার কুরোমারিমো আসে লড়াই করতে, তখনই সেখানে কুকুয়াইটের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসে। সেজ বলে তোমার উইকনেস কি এটা আমি ভালো করেই জানি। সে গ্রামবাসীদের দিকে তীর চালায়, কিন্তু তীরের সামনে ডাল্টন আসে, ফলে ডাল্টন ডাউন হয়ে যায়। এদিকে জোরো মাসল ট্রেনিং করতে থাকে। সে দেখে বরফ ধসে পড়ছে, কিন্তু সে ট্রেনিং কন্টিনিউ করতেই থাকে, ফলে বরফের মধ্যে সে তলিয়ে যায়। এরপর লুফিদের দেখানো হয়, তারা একটি গাছের গুড়ির উপর উঠে নিচে আসতে থাকে। সানজি বলে এর পরের বার ওই লেফিনদের দেখে নিব। তখনই লেফিনরাও সেখানে গাছের গুড়ির উপর উঠে চলে আসে। তারা এই অবস্থাতেও অ্যাটাক করতে থাকে। লোপিরা শুধু কোনো রকমে ডস করতে থাকে। সানজি বলে সামনে দেখো, সামনে একটি উঁচু পাথর রয়েছে। লুফি বলে আমরা তো ধাক্কা খেতে চলেছি। সানজি লুফিকে ধাক্কা মেরে বলে নামিসানের খেয়াল রেখো। সে সোজা ওই পাথরের সাথে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। লেফিনরাও নিচে পড়ে। লুফি তার হাত লম্বা করে একটি গাছের গুড়ি ধরে আটকে থাকে। সানজি আস্তে আস্তে নিচে যেতেই থাকে। লুফি অপর হাত দিয়ে সানজির হাত ধরে ফেলে, কিন্তু সানজি শুধু হাত মোজাই খুলে আসে তার হাতে। বিগ হর্নেও বরফ ধোয়া শুরু হয়ে গেছে। অপুল, চেজ আর কুরোমারিমো রবসনের পিঠে উঠে পালানোর জন্য। 20 MDS বলে আমাদেরকেও সাথে নাও। অপুল তাদেরকে ফেলে পালানো শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ বরফের নিচে তারাও তলিয়ে যায়। এরপর উসবদের দেখানো হয়, উসব আর ভিভি বিপরীত দিকে দৌড়াতে থাকে বরফ ধসের কারণে। উসব ভিভিকে বলে চিন্তা করো না, তোমার কিছু হয়ে গেলে আমি তোমাকে রক্ষা করব। কিন্তু উসব নিজেই ভিভিকে পিছনে ফেলে সামনে দৌড়াতে থাকে। তারাও বরফ ধস থেকে বাঁচতে পারে না। কিছুক্ষণের মধ্যে সবকিছু শান্ত হয়ে যায়। লুফি নামিকে একটি জায়গায় শুয়ে তার জ্যাকেটটি তার উপর রাখে। এরপর বলে একটু অপেক্ষা করো। এদিকে বিগ হর্নে ওয়াফল বরফ খেয়ে বাইরে বেরিয়ে আসে। তার মুখে সেজ আর কুরোমারিমো আটকে থাকে, তাই সে তাদেরকে বাইরে বের করে দেয়।
অফুল মনে করে এসব লুপিদের কারণে হয়েছে। তারা ড্রাম ক্যাসেলের উপরে উঠে জোরে জোরে লাফিয়েছিল, যার কারণে বরফধস শুরু হয়েছিল। এরপর একটি ল্যাপিনের বাচ্চা দেখানো হয়, তার মা বরফের নিচে তলিয়ে গেছে, তাই সে তাকে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। তখনই সেখানে লুফি আসে। সে পিঠে নামিকে নিয়েছে এবং এঘাতে সানজিকে। লুফি অপর হাত দিয়ে ল্যাপেনটিকে টেনে বের করে। কিছুদূর যাওয়ার পর ওয়াফুলরা তার দেখা পেয়ে যায়। ওয়াফুল বলে, স্ট্র হ্যাট, আমি চলে এসেছি। তারা একদম লুফির সামনে এসে দাঁড়ায়। লুফি বলে, আমার রাস্তা থেকে সরে যাও। ওয়াফুল বলে, গাধা নাকি তুমি? আমি তোমাকে খাওয়ার জন্য এখানে এসেছি, স্ট্র হ্যাট। লুফি অন্যদিকে ঘুরে সামনে যেতে থাকে। ওয়াফুল বলে, আজ আমি একটি নতুন আইন জারি করছি। যে আমাকে ইগনোর করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেজার কুড়োমারিমে অ্যাটাক করতে থাকে, কিন্তু লুফি ডজ করে জোরে দৌড়ানো শুরু করে। লুফি বলে, পরে তোমাদেরকে দেখে নিব। কিছুদূর যাওয়ার পর লুফি দেখে কেউ তার পিছনে আসছে না। তখনই বরফের মধ্য থেকে অফুল তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু লুফি লাফিয়ে বেঁচে যায়। এই সুযোগে সেজার কুড়োমারিমো একসাথে অ্যাটাক করে। লুফি জোরে চিৎকার দিয়ে বলে, অনেক হয়েছে। তখনই দুইটা ল্যাপিন এসে তাদের দুজনকে ডাউন করে দেয়। একটি ল্যাপিনের পিঠে ওই বাচ্চা ল্যাপিনটিও রয়েছে। মানে তখন লুফি তাদেরকে সাহায্য করেছিল, আর এখন তারা এর প্রতিদান দেওয়ার জন্য চলে এসেছে। সেখানে আরো অনেকগুলো ল্যাপিন চলে আসে। লুফি মাউন্টেনের দিকে যেতে থাকে। রাস্তায় ঠান্ডা বাতাস আর বরফে পা তলিয়ে যাওয়ার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছে না। অনেক চেষ্টার পর সে মাউন্টেনের নিচে চলে আসে। সে সানজিকে তার মুখে আটকে পর্বতে ওঠা শুরু করে। এরপর দেখানো হয় ভিভিকে। সে দেখে উসাবের শুধু নাকটি বাইরে বেরিয়ে আছে। সে তার নাক ধরে তাকে টেনে বের করে। ভিভি তাকে ওঠানোর চেষ্টা করে। উসাব বলে, আমাকে উঠিও না। আমি মাত্রই একটা সুন্দর স্বপ্ন দেখা শুরু করলাম। এই দুনিয়ার বাইরে সুন্দর একটা বাগান, সাথে একটি নদীও আছে, আর এই ওখানে তো জোরেও সাঁতার কাটছে। ৭৪,০০০ উসব পাইরেটস, খেলা এখানেই শেষ। ভিভি তাকে মারতে মারতে তুলে ফেলে। উসব বলে, আমি একটুর জন্য মৃত্যুর যাত্রা থেকে বেঁচে গেছি, কিন্তু আমার ফেজে তো ফোলা ফোলা মনে হচ্ছে কেন? ভিভি বলে, এটা বরফের কারণে হয়েছে। কিছুদূর যাওয়ার পর ভিভির পা কারোর উপর পড়ে। বরফ থেকে কেউ উঠে আসে। সেটা কে হতে পারে গেস করো। সেখান থেকে উঠে আসে জোরু। জোরু বলে, আমি তো একটা বাগান আর সাথে একটা নদীও দেখলাম, কিন্তু উসাব আর জোরু একই স্বপ্নে কি করছিল? সে উসাবদের দেখে বলে, তোমরা আবার এখানে কি করছো? এই দুজন বলে, এটা তো আমরা তোমাকে বলতে চাচ্ছিলাম। এদিকে ওয়াফল আর তার সাগরেদরা সব লেভেনদেরকেই ডাউন করে দিয়েছে। লোপি এখনো পর্বতে উঠতেই আছে। তার হাত থেকে রক্ত বেরিয়ে আসে। সে ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। ফলে সানজি তার মুখ থেকে পড়ে যায়। লুপি তার মাথা লম্বা করে তাকে ধরে ফেলে। এরপর জোরুদের দেখানো হয়। উসব বলে, উইন্টার সুইমিং আবার কি? জোরু তার স্টোরি বলে। উসব বলে, এই ঠান্ডায় এরকম কাপড়ে কে ঘুরে বেড়ায়? পাগল নাকি তুমি? জোরু বলে, তাহলে তোমার কোটটি আমাকে দিয়ে দাও। উসব বলে, পারবো না। জোরু বলে, তাহলে তোমার জুতাগুলো দাও। তারা এভাবে বেকার কথা বলতে বলতে বিঘর্ণে চলে আসে। সেখানে চলতে থাকে দুই দলের মধ্যে সংঘর্ষ। অপুলের সেনারা বলে ডাল্টন মারা গেছে, তারা বরফ খুঁড়ে তাকে খুঁজতে দিবে না। আর গ্রামবাসীরা বলে সে বেঁচে আছে, তারা তাকে খুঁজে বের করতে চায়। সেখানে জোরো এসে কাঁপতে থাকে। উসব বলে, এখানে কি হয়েছে? একটি লোক তাদেরকে ডাল্টনের বিষয়ে বলে। জোরো বলে, তাদের পোশাক তো আমি চিনি, তারা তো আমাদের শিপে অ্যাটাক করেছিল। এর মানে কি তারা আমাদের শত্রু? উসব বলে, হ্যাঁ। এটা শোনা মাত্রই জোরো একজনকে পাঞ্চ মেরে ডাউন করে তার জামা কাপড় খুলে পরে ফেলে। বাকি সোল্ডাররা অ্যাটাক করার জন্য আসতে থাকে। জোরো তিনজনের কাছ থেকে তিনটে শট ছিনিয়ে নিয়ে 3 শট স্টাইলে তাদেরকে ডাউন করে দেয়। এই প্রথমবার জোরো ওয়ার্ডো সিমন্জি ছাড়া অন্য একটি শট তার মুখে নিয়েছে। উসব বলে, অনেক ভালো করেছো জোরো, আমি যেমনটি শিখিয়েছি ঠিক তেমনটাই করেছো। কিন্তু লোকজন তার কথায় কান না দিয়ে বরফ খোঁড়া শুরু করে। জোরো বলে, এখানে কি তেলের খনি টনি আছে নাকি যে সবাই ভেবে খুঁড়ছে? উসব বলে, আমি তোমাকে পরে বলছি, এখন তাদেরকে সাহায্য করো। সেও বরফ খোঁড়ার কাজে লেগে পড়ে। এদিকে লুপি এখনো পর্বতে উঠতেই আছে। সে পিছলে পড়ে যায়। তার হাত পা থেকে রক্ত বের হতে থাকে। শরীর পুরো জমে যেতে থাকে। কিন্তু লুপি হার মানে না। সে আস্তে আস্তে উঠতেই থাকে। নর্মালি লুপি তো সবসময় হাসি খুশি থাকে, কিন্তু যখন তার ফ্রেন্ডদের বাঁচানোর কথা আসে তখন তার থেকে সিরিয়াস আর কেউ হয় না। অনেক কষ্টের পর সে উপরে উঠতে পারে। সে নিজেও বরফের মধ্যে পড়ে যায়, কিন্তু সাইডের বরফ ভেঙে যায়। লুপি আর নামে নিচে পড়তে থাকে। তখনই কেউ তার হাত ধরে ফেলে। এটা আর কেউ নয়, চপার। চপার দেখে লুপির হাত অনেক স্ট্রেচ হয়ে গেছে। এরপরের সিনে দেখা যায় নামি একটি বেডে শুয়ে আছে। নামি চোখ খুলে দেখে কেউ চেয়ারের উপর উঠে কিছু খুঁজতে থাকে। এটা হচ্ছে চপার। তোমরা যদি নোটিস করে থাকো তাহলে বুঝতে পারবে আমরা এখন পর্যন্ত চপারের 3টা ফর্ম দেখেছি। নামি বলে, তুমি আবার কি? চপার ভয় পেয়ে ঘরের বাইরে লুকিয়ে পড়ি। নামি বলে, তুমি তো ঠিকমতো লুকাতেও পারো না। চপার বলে, চুপ করো হিউম্যান। নামি বলে, তুমি কি কথাও বলতে পারো? চপার ভয় পেয়ে পিছনে থাকা ইকুইপমেন্টের সাথে ধাক্কা খায়। তখনই সেখানে ডক্টর কুড়িয়ে আসে। সে বলে, মনে হচ্ছে তোমার জ্বর অনেক কমে গেছে। সে নামের কপালে আঙ্গুল রেখে বলে, 38.2 ডিগ্রি সেলসিয়াস। এখন একটু কমছে। নামি বলে, তুমি আবার কি? ডক্টর কুরিয়া বলে, আমার নাম ডক্টর কুরিয়া, কিন্তু তুমি আমাকে ডক্টরিন বলতে পারো। নামি কিছু বলতে চাই, কিন্তু তার আগেই ডক্টর কুরিয়া বলে, আমার সিক্রেট হচ্ছে সবসময় যুবতী থাকা।
নামি বলে, আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি বলছি যে আমি এখন কোথায়? ডক্টর কোরিয়া বলে, এটা হচ্ছে পর্বতের উপরের ক্যাসল। নামি বলে, আমার সাথে যে দুজন ছিল তারা কোথায়? ডক্টর কোরিয়া বলে, তারা পাশের রুমেই ঘুমাচ্ছে। নামি বলে, আমার কি হয়েছিল? ডক্টর কোরিয়া নামের জামা উপরে তুলে বলে, তোমাকে কেষ্টিয়া নামের একটি পোকা কামড়িয়েছিল। এগুলো সাধারণত ঘন জঙ্গলে থাকে। কেষ্টিয়া কামড়ালে কোনো মানুষই 5 দিনের বেশি বাঁচতে পারে না। এজন্য একে 5 দিনের ডিজিজও বলা হয়। তোমার ভাগ্য ভালো যে 3 দিনের মধ্যেই চলে আসতে পেরেছো। কিন্তু আমি তো শুনেছিলাম কেষ্টিয়া 100 বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। ভালোই হয়েছে যে আমি কেষ্টিয়ার অ্যান্টিডোট রেখে দিয়েছিলাম। এরপর সে নামিকে ধাক্কা মেরে বেডে শুইয়ে বলে, তোমার অসুখ এখনো ভালো হয়নি, তাই শুয়ে থাকো। নামি বলে, আমি ঠিক হয়ে যাব। ডক্টর কুরিয়া বলে, তো আশাবাদী হয়ে লাভ নেই। কোনো মানুষই এই অসুখ থেকে 10 দিনের আগে সুস্থ হতে পারে না। এমনকি আমার ওষুধ খাওয়ার পরও 3 দিন পর্যন্ত রেস্ট নিতে হবে। নামি বলে, আমরা এতদিন এখানে থাকতে পারবো না। ডক্টর কুরিয়া তাকে আবারও বিছানায় ফেলে বলে, একবার যখন কেউ আমার কাছে চিকিৎসা করতে আসে, হয় সে একদম ভালো হয়ে যায় আর না হলে মারা যায়। এরপর দেখানো হয় লুপিদের। লুপি নাক ডেকে ঘুমাতে থাকে আর সফার তাদের ব্যান্ডেজ পরিষ্কার করতে থাকে। লুপিকে দেখে তার ওই সময়ের কথা মনে পড়ে, যখন লুপি প্রথম উপরে এসেছিল। সফার বলে, সে এত উঁচু পর্বত হাত দিয়ে উঠেছে, এটার উচ্চতা তো 5,000 মিটার। তার পুরো শরীরেই জমে গেছে। ডক্টর কুরিয়া বলে, তাকে গরম পানিতে ফেলে দাও। সফার সানজিকে দেখে বলে, তার অনেক রক্ত বের হয়ে গেছে এবং 6টা পাঁজরও ভেঙেছে। ডক্টর কুরিয়া বলে, সবচেয়ে খারাপ অবস্থা তো এই মেয়েটার, সে প্রায় মরতে চলেছে। তখনই লুপি তার হাত ধরে ফেলে। লুপির পুরো শরীর জমে গেছে, কিন্তু সে আস্তে আস্তে বলে, তারা হচ্ছে আমার ফ্রেন্ড, তাদেরকে বাঁচাও। ফ্রেন্ডদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা লুপির থেকে ভালো আর কেউ জানে না। সফার এসব কিছু ভাবতেই থাকে। লুপি বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে। সে সফারকে দেখে লালা ফেলতে থাকে। সফার ভয় পেয়ে যায়। সানজি বলে, এখনই রান্না করছি। সে ঘুমের মধ্যেই সফারের হাত ধরে ফেলে। সফার ভয়ে দৌড় মারে। লুপি আর সানজিও দৌড়ানো শুরু করে। লুপি তার হাতে কামড় বসায়। সানজি বলে, আগে তো রান্না করতে দাও। এদিকে নামি আর ডক্টর কুরিয়া কথা বলতে থাকে। তখনই সেখানে লুপিরা আসে এবং অন্য দরজা দিয়ে চলে যায়। লুপি নামিকে দেখে ব্যাক করে বলে, তাহলে তুমি ঠিক হয়ে গেছো? সানজিও লাফাতে লাফাতে আসে। সানজি বলে, তাহলে আমি এখনই মাংস রান্না করে আনছি। তারা আবারও সফারের পেছনে দৌড় মারে। ডক্টর কুরিয়া বলে, তারা এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হতে পারে? নামি বলে, ওই ব্লু নোজ ডিয়ারটি আসলে কি? সে কথাও বলছিল। ডক্টর কুরিয়া বলে, তার নাম হচ্ছে সফার। সেই একমাত্র ব্লু নোজওয়ালা রেনডিয়ার। এদিকে লুফিরা সফারকে ধরে ফেলেছে। সফার তার ফর্ম বড় করে দুজনকেই ডাউন করে দেয়। ডক্টর কুরিয়া বলতে থাকে, সে হিউম্যান হিউম্যান নামের ফ্রুট খেয়েছিল, তাই সে মানুষের মতো এবিলিটি পেয়েছে এবং আমি তাকে মেডিসিনের বিষয়ে সবকিছু শিখিয়েছি। এরপর বিগ হর্নের সিন দেখানো হয়। সেখানে লোকজন এখনো ডাল্টনকে খুঁজতেই আছে। জোরো শুধু দাঁড়িয়ে দেখতে থাকে। উৎসব বলে, ওখানে দাঁড়িয়ে না থেকে হাত লাগাও। তখনই একজন লোক বলে, আমি তাকে দেখতে পেয়েছি। সবাই সেখানে যায়, কিন্তু ডাল্টনের বডি পুরো জমে গেছে এবং বুকে 3টে তীরও ঢুকিয়ে আছে। এদিকে লুফি ডক্টর কোরিয়াকে বলে, আমার ক্রু জয়েন করে ফেলো ওল্ড লেডি। ডক্টর কোরিয়া তাকে কিং মেরি বলে, আমি এখনো যুবতী আছি। সানজি বলে, কতটা চমৎকার বুড়ি মহিলা। ডক্টর কোরিয়া তাকেও কিং মেরে দূরে পাঠিয়ে দেয়। এরপর সে বলে, আমি পাইরেট হয়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। লুফি বলে, তুমি অ্যাডভেঞ্চার করতে পারবে, এই সুযোগ হাতছাড়া করো না। সে আবারও ওল্ড লেডি বলে। ডক্টর কোরিয়া বলে, কি বললে তুমি? তখনই লুফিরা সফারকে দেখতে পায়। তারা তাকে ধরার জন্য আবারও দৌড় লাগায়। ডক্টর কোরিয়াও 2 হাতে 2টা শট নিয়ে দৌড়ানো শুরু করে। দরজা খোলা থাকায় ঘরে ঠান্ডা বাতাস আসতে থাকে, তাই নামি দরজা বন্ধ করার জন্য নামতে যায়, কিন্তু সফার তাকে নামতে মানা করে। সে উঁকি মেরে দেখে লুপিরা আসছে কিনা, এরপর দরজা লাগিয়ে দেয়। নামি তাকে ধন্যবাদ জানায়। সফার বলে, আমি কোনো হিউম্যানের কাছ থেকে ধন্যবাদ চাই না। সে আজব মতো করতে থাকে। নামি বলে, তুমি তো তোমার ফিলিংসও লুকাতে পারো না। অপর দিকে লুপি আর সানজি সফারকে খুঁজতে থাকে। সানজি বলে, ক্যাসেলের ভিতরে তো ঠান্ডা আসছে কোথা থেকে? এটা শুনে লুপি ঠান্ডায় কাঁপতে থাকে। তখনই তাদের সামনে আসে ডক্টর কুরিহা। তাকে দেখে লুপিরা দৌড়ানো শুরু করে। ডক্টর কুরিহা তার অস্ত্রগুলো ছুড়তে থাকে। এদিকে সফার বলে, তোমরা কি সত্যিই পাইরেট? তোমাদের কাছে কি মাথার খুলির লোগোওয়ালা ফ্ল্যাগ আছে? সে নামির হাত টাচ করে। নামি বলে, তুমি কি পাইরেট হতে চাও? সফার বলে, কখনোই না। নামি বলে, তুমি আমাদের সাথে আসতে পারো। সফার বলে, আমি কেন তোমাদের সাথে যাব? নামি বলে, আমাকে 3 দিন রেস্টে থাকতে হবে। যদি তুমি আমাদের সাথে আসো তাহলে আমাকে আর এখানে থাকতে হবে না। সফার বলে, পাগল নাকি তুমি? আমি হচ্ছে একটি রেইনডিয়ার, আমি মানুষের সাথে থাকতে পারবো না। তুমি কি প্রথমবার আমাকে দেখে ভয় পাওনি? নামি বলে, তোমাকে দেখে কেন ভয় পাবো? সফার বলে, আমার নাক হচ্ছে ব্লু আর আমি মানুষের মতো কথাও বলতে পারি। নামি বলে, তো কি হয়েছে? তখনই সেখানে লুপি আর সানজি আসে। তারা আবারও সফারের পেছনে পড়ে যায়। ডক্টর কুরিয়া এসে চেয়ারে বসে পড়ে। বুড়ি হয়ে গেছে, আর কত দৌড়াবে? সে বলে, তুমি কি আমার পারমিশন ছাড়াই তাকে নিয়ে যাওয়ার প্ল্যান বানিয়েছো? যদি পারো তো নিয়ে যাও, কিন্তু এটা অতটাও সহজ কাজ নয়।
তার হৃদয়ে একটি অনেক বড় আঘাতের দাগ রয়েছে। এটা এতটাই গভীর যে দুনিয়ার কোনো ওষুধই এটাকে সারাতে পারবে না। যখন তার জন্ম হয় তখন তার দলের লোকেরা, এমনকি তার বাবা মাও তাকে ছেড়ে চলে যায়, কারণ তার নাকের রং ব্লু ছিল। সে গ্রুপের একদম শেষের দিকে থাকতো। একদিন যখন সে ডেভিল ফুড খেয়ে ফেলে তখন তাকে তার দল থেকে বের করে দেওয়া হয়। সে ছিল একটি সাধারণ রেইনডিয়ার যে শুধু বন্ধু বানাতে চেয়েছিল। যেহেতু সে মানুষের মতো দেখতে ছিল তাই সে গ্রামের দিকে চলে আসে, কিন্তু গ্রামের লোকেরা তাকে ইয়েতি মনে করে গুলি চালাতে থাকে। সবার ভয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। সে বুঝতে পারছিল না যে সে কার কি ক্ষতি করেছে। সে তো শুধু বন্ধু বানাতে চেয়েছিল, কিন্তু সবাই তাকে মনস্টার বলছে। সে না তো সম্পূর্ণ রেইনডিয়ার ছিল আর না তো সম্পূর্ণরূপে মানুষ। ডক্টর কুরিয়া বলে, তোমরা কি তার এই আঘাতকে হিল করতে পারবে? এদিকে সানজি লুফিকে বলে, ক্যাসলের মেইন গেট খোলা আছে, এই জন্য এত ঠান্ডা আসছে। তারা গেট লাগানোর জন্য যেতে থাকে, কিন্তু চপার তাদেরকে থামতে বলে। সানজি বলে, তার কথায় কান দিও না। চপার আবারও বড় ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। সানজি রুপিকে বলে, এখানে দেখো, দরজার উপর একটি পাখির বাসায় কয়েকটা বাচ্চা রয়েছে। সানজি বলে, এই জন্য সে দরজা লাগাতে মানা করেছিল, কারণ দরজা লাগালে বাচ্চাগুলো ওখান থেকে পরে মারা যাবে। চপার ওখান থেকে চলে যেতে থাকে। এতক্ষণ পর লুফি বুঝতে পারে চপার মানুষের মতো কথা বলছিল। লুফি বলে, তোমার কি মনে হয় সে কথা বলছিল? সানজি বলে, এখন আমি বুঝতে পারলাম, সে তো দুই পায়ে হাঁটছিল। তারা একসাথে বলে, এর মানে সে হচ্ছে একটি মনস্টার। এটা সপারও শুনে ফেলে। সে ওখান থেকে চলে যায়। সে যাওয়ার পর লুফি বলে, এটা তো অনেক কুল, আমি তাকে আমার ক্রু জয়েন করাবো।